হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট সিডেড। আজকে তোমাদের জন্য আবারও সাবজেক্টিভ জিকের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। টপিক ওয়াইজ ক্লাস সিরিজের পলিটির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের টপিক হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। তো চলো দেখা যাক কি কি তথ্য রয়েছে এই সম্বন্ধে। প্রথমেই রাষ্ট্রপতি সম্বন্ধে কয়েকটি কথা এখানে বলা রয়েছে। দেখো, ভারতের রাষ্ট্রপতি হলেন প্রশাসনিক প্রধান। তিনি নিয়মতান্ত্রিক শাসকও বটে। নিয়মতান্ত্রিক শাসক কেন বলা হয়েছে? কারণ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তিনি কাজ করেন, তাই তিনি নিয়মতান্ত্রিক শাসক এবং তিনি হলেন ভারতের প্রশাসনিক প্রধান। এছাড়াও রাষ্ট্রপতি হলেন ভারতের সংসদের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কেন বলা হয়েছে? ভারতের যে পার্লামেন্ট বা সংসদ রয়েছে এর তিনটি অংশ। কতগুলি অংশ? তিনটি। একটি হচ্ছে উচ্চ কক্ষ, যেটিকে বলা হয় রাজ্যসভা। দ্বিতীয়টি হলো নিম্ন কক্ষ বা যেটিকে আমরা বলি লোকসভা। এবং সংসদের আরো একটি অংশ সেটি হলো রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। এই তিনটে হচ্ছে পার্লামেন্টের অংশ এবং রাষ্ট্রপতিও হচ্ছে পার্লামেন্টের একটি অবিচ্ছেদ্য অংশ। নেক্সট কি রয়েছে? রাষ্ট্রপতি সংক্রান্ত ধারা সমূহ। আমরা ভারতের সংবিধানে যে সমস্ত ধারা বা আর্টিকেল দেখতে পাই রাষ্ট্রপতি সংক্রান্ত, সেগুলো আলোচনা করে নেব। প্রথমে রয়েছে ধারা 52, আর্টিকেল 52, যেখানে রাষ্ট্রপতির পদের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে এবং তিনি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতি পদের উল্লেখ রয়েছে আর্টিকেল 52 বা ধারা 52-তে। নেক্সট ধারা 53, আর্টিকেল 53, এখানে কি বলা হয়েছে? কেন্দ্রীয় কার্যনির্বাহী ক্ষমতা। তাহলে রাষ্ট্রপতির কেন্দ্রীয় কার্যনির্বাহী ক্ষমতার কথা বলা হয়েছে 53 নম্বর ধারায়। কি বলা হয়েছে? কেন্দ্রীয় কার্যনির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রয়েছে। পরবর্তী ধারা, ধারা 54, আর্টিকেল 54, যেখানে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। তো রাষ্ট্রপতি নির্বাচন সম্বন্ধে আমরা কি জানতে পারি? ধারা 54 থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচক মণ্ডলীর মাধ্যমে, একটি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। এই নির্বাচক মণ্ডলীতে কারা থাকে যারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে? প্রথমে বলছে সংসদের নির্বাচিত সদস্যরা। সংসদ অর্থাৎ পার্লামেন্ট, এবং পার্লামেন্টের যে রাজ্যসভা ও লোকসভা, রাজ্য ও লোকসভা অর্থাৎ উচ্চকক্ষ ও নিম্নকক্ষে যারা নির্বাচিত সদস্য, এই কথাটার উপর ফোকাস রাখবে। মনোনীত সদস্যরা নন। রাষ্ট্রপতি তো রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করে থাকেন, তারা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে না। কেবলমাত্র রাজ্য ও লোকসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়াও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা, বিভিন্ন রাজ্যে যে রাজ্য বিধানসভা রয়েছে সেখানকার যারা নির্বাচিত সদস্য, মনোনীতরা নন, নির্বাচিত সদস্য, তারা অংশগ্রহণ করে। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা, কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা যে বলে দিয়েছে ব্র্যাকেটে যেখানে আছে, অর্থাৎ যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা রয়েছে তার নির্বাচিত সদস্যরা, তারও নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করে থাকে রাষ্ট্রপতি নির্বাচনে। তো কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচিত সদস্যরা এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে? মূলত দিল্লি ও পন্ডিচেরি। নেক্সট রয়েছে ধারা 55, আর্টিকেল 55। এই 55 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্বন্ধে বলা রয়েছে। 54 নম্বর ধারায় বললো নির্বাচক মণ্ডলীর কথা, কারা নির্বাচন করবে। 55 নম্বর ধারায় বলা হয়েছে নির্বাচন পদ্ধতি, কোন পদ্ধতিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। কি বলা হয়েছে? একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট, এই পদ্ধতি দ্বারা নির্বাচিত হন রাষ্ট্রপতি, অর্থাৎ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট যেটিকে বলা হয়, এবং গোপন ব্যালট পদ্ধতিতে এই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। পরবর্তী ধারায় কি রয়েছে দেখো, ধারা 56, এখানে রাষ্ট্রপতির কার্যকালের কথা বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে রাষ্ট্রপতির কার্যকাল কত হবে। রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। এছাড়াও বলা রয়েছে তিনি পুনঃনির্বাচিত হতে পারেন, মানে একবার 5 বছরের টার্ম শেষ হওয়ার পর তিনি আবারও পুনরায় নির্বাচিত হতে পারেন। নেক্সট কি বলা রয়েছে? উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিয়ে তিনি পদত্যাগ করতে পারেন, এই কথাটাও বলা রয়েছে এই 56 নম্বর ধারায়। তিনি যদি পদত্যাগ করেন, তাকে যদি পদত্যাগ করতে হয় তো পদত্যাগপত্র কার কাছে জমা দেবে? উপরাষ্ট্রপতির কাছে।
নেক্সট কি বলা রয়েছে, অভিশংসনের মাধ্যমে অপসারণ সম্ভব, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তিনি পদত্যাগপত্র জমা দেবেন উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে চাইলে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তাকে অভিশংসন, এই কথাটার মানে হলো আমরা সচরাচর যেটা শুনে থাকি ইমপিচমেন্ট, ইমপিচমেন্টের মাধ্যমে তাকে অপসারণ করা হয়। সংবিধান অমান্য করলে বা এই ধরনের কাজ করলে তাকে ইমপিচমেন্ট করা যায়। পরবর্তী ধারায় কি বলা রয়েছে দেখো, ধারা 57-তে বলা রয়েছে রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের যোগ্যতা। আমরা এর আগেরটিতে জানতে পারলাম, এর আগের ধারাতে, ধারা 56-তে, যে রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন। তাই পুনর্নির্বাচনের যোগ্যতা কি রয়েছে সেটা বর্ণনা করা হয়েছে ধারা 57-তে। কি বলা হয়েছে, রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনে অংশ নিতে পারে এবং তার মেয়াদের কোনো সময়সীমা নেই, কোনো সীমা নেই, অর্থাৎ 5 বছর একবার নির্বাচন হওয়ার পরে টার্ম। এভাবে তিনি পরবর্তীতে আবার নির্বাচিত হলে আবার 5 বছর থাকবেন, থার্ড টার্মে যদি তিনি আবার নির্বাচিত হয়ে জয়ী হন তাহলে আবার থাকবেন 5 বছর, এভাবে চলতে থাকবে। তার এই মেয়াদের কোনো নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া নেই যে তিনি কতবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বা কতবার পুনরায় নির্বাচিত হতে পারবেন। পরবর্তী ধারা কি রয়েছে দেখো, ধারা 58। এই ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির যোগ্যতার কথা, অর্থাৎ কারা রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য প্রার্থী হবেন। রাষ্ট্রপতি হতে গেলে কি কি লাগবে, রাষ্ট্রপতি হতে গেলে প্রথমত ভারতের নাগরিক হতে হবে, দ্বিতীয়ত বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, তাহলে রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর বয়স লাগবে। এছাড়াও বলছেন লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং কোনো লাভজনক সরকারি পদে থাকা যাবে না। এগুলো হয়ে গেল সব রাষ্ট্রপতির যোগ্যতা। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য এই সমস্ত যোগ্যতাগুলি লাগবে। পরবর্তী ধারায় কি বলা হয়েছে, ধারা 59 এখানে পদ সংক্রান্ত শর্ত দেওয়া রয়েছে। রাষ্ট্রপতি পদের শর্ত, কি কি শর্ত বলা হয়েছে, সংসদের সদস্য থাকতে পারবেন না, রাষ্ট্রপতি সংসদের সদস্য হতে পারবেন না রাষ্ট্রপতি থাকাকালীন, অন্য কোনো লাভজনক পদেও থাকতে পারবেন না, সরকারি বাসভবনে থাকবেন। এই রাষ্ট্রপতির বাসভবনকে কোথায়, রাইসিনা হিল, রাইসিনা হিল দিল্লিতে অবস্থিত, সেখানে তাকে থাকতে হবে। আর তিনি বেতন ও ভাতা পাবেন। তো এই শর্তগুলো সব বলা হয়েছে ধারা 59-এ। পরবর্তী ধারা দেখো, ধারা 60। এখানে রাষ্ট্রপতির শপথের কথা উল্লেখ করা রয়েছে। কি বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সামনে শপথ নেন। প্রধান বিচারপতি বলতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন। পরবর্তী ধারা, ধারা 61-তে বলা হয়েছে অভিশংসন বা ইমপিচমেন্টের কথা। এই 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়। কিসের জন্য রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়, সংবিধান লঙ্ঘনের জন্য। তাহলে 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্ভব এবং কোন অপরাধে, সংবিধান লঙ্ঘন। ইমপিচমেন্টের প্রক্রিয়াটা কি সেটা দেখে নাও। বলছে সংসদের যে কোনো একটি কক্ষে অভিযোগ আনা যাবে রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করলে তিনি, এবং আগাম 14 দিনের নোটিশ দিতে হবে এ ব্যাপারে। বিশেষ সংখ্যাগরিষ্ঠতায়, অর্থাৎ সংসদের প্রতিটি কক্ষে আলাদাভাবে 2/3 অর্থাৎ 3/2 যে সদস্য তাদের সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে এই নোটিশ বা এই অভিযোগ। অন্য কক্ষে তদন্ত বা অনুমোদন হবে, অর্থাৎ একটি কক্ষে অভিযোগ পেশ করলো, আরেকটি কক্ষে যাওয়ার পরে এই ব্যাপারে তদন্ত করা হবে। সেখানে রাষ্ট্রপতি নিজের আত্মপক্ষ সমর্পণ করতে পারেন এবং এই অন্য কক্ষে এই অভিযোগটি অনুমোদন পাবে যদি 2 কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় অভিযোগটি পাশ হয়ে যায়। আর উভয় কক্ষ অনুমোদন করলেই তখন রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে, ইমপিচ করা যাবে। এই হলো রাষ্ট্রপতি ইমপিচমেন্টের প্রক্রিয়া। নেক্সট ধারা 62, যেখানে শূন্য পদ পূরণ, অর্থাৎ রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে গেলে তখন কি হবে সেটা বলা হয়েছে। প্রথমে বলা রয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে, নতুন রাষ্ট্রপতি পূর্ণ 5 বছরের মেয়াদ পাবেন। এই সমস্ত কথাগুলো বলা রয়েছে ধারা 62-তে, আর্টিকেল 62-তে। তাহলে রাষ্ট্রপতির পদ 6 মাসের বেশি শূন্য রাখা যাবে না। রাষ্ট্রপতি কোনোভাবে আচমকা মৃত্যু অথবা ইমপিচ হয়ে গেলে তখন
6 মাসের মধ্যে পুনরায় নির্বাচন করতে হবে, এবং যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে, অর্থাৎ 5 বছর কোন রাষ্ট্রপতির মেয়াদ, তার আগে রাষ্ট্রপতি নতুন নির্বাচন করে নিতে হবে, যাতে পদটি ফাঁকা না থাকে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি পদ রাষ্ট্রপতি। আমরা এখানে ধারা 52 থেকে ধারা 62 পর্যন্ত রাষ্ট্রপতি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আলোচনা করে নিলাম কি কি রয়েছে। রাষ্ট্রপতি সংক্রান্ত আরো একটি ধারা রয়েছে এখানে, ধারা 71, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি এবং তার সাথে উপরাষ্ট্রপতিরও যদি নিয়োগ সংক্রান্ত কোনো সমস্যা দেখা যায়, কোনো বিরোধ দেখা দেয়, তাহলে তার সমাধান বা নিষ্পত্তি করে কে? সুপ্রিম কোর্ট। তাহলে রাষ্ট্রপতির নিয়োগ সংক্রান্ত কোনো বিরোধ হলে, কোনো সমস্যা হলে তার সমাধান করে সুপ্রিম কোর্ট। আর এই ব্যাপারটি সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত। নেক্সট ধারা রয়েছে ধারা 72, এটিও রাষ্ট্রপতি সংক্রান্ত এবং খুবই গুরুত্বপূর্ণ। এই 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকার পেয়েছেন, রাষ্ট্রপতিকে ক্ষমা করার অধিকার দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে ধারা 123, এটিও খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে 123 নম্বর ধারা অনুযায়ী। তো 52 থেকে 62 পর্যন্ত এবং তার পাশাপাশি 71, 72, 123 এই সমস্ত ধারাগুলোও তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি মনে করলে। পরবর্তী তথ্য দেখো, খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ কে করান। আমরা 7 নম্বর ধারায় যখন বললাম রাষ্ট্রপতির শপথ গ্রহণ উল্লেখ রয়েছে, সেখানেই বললাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান। নেক্সট কি রয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে জমা দেবেন। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে যান, তিনি পদত্যাগপত্র জমা দেবেন উপরাষ্ট্রপতির কাছে। নেক্সট কি রয়েছে, রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়, তখন সেখানে রাষ্ট্রপতির দায়িত্বকে পালন করবেন উপরাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি পদটি ফাঁকা রাখা যাবে না। আচমকা মৃত্যু অথবা ইমপিচমেন্ট এ ধরনের কোনো কাজ হলে রাষ্ট্রপতি পদটি যদি শূন্য হয়, তাহলে সেখানে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নেক্সট বলা রয়েছে দেখো কি, উপরাষ্ট্রপতি যদি না থাকে তখন কি হবে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, অর্থাৎ এই পদটি কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না। আবার যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকেন, তাহলে কি হবে, সুপ্রিম কোর্টের কোনো বয়োজ্যেষ্ঠ বিচারপতি, যিনি সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ বিচারপতি সেই দায়িত্ব পালন করেন, অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। নেক্সট তথ্য কি রয়েছে দেখো, রাষ্ট্রপতির বাসভবন। রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে রাইসিনা হিল, দিল্লি, অর্থাৎ সরকারি ভবনে রাষ্ট্রপতিকে থাকতে হবে। এই সরকারি ভবনটি রয়েছে দিল্লিতে, যেটির নাম হচ্ছে রাইসিনা হিল। নেক্সট কি রয়েছে, রাষ্ট্রপতির বেতন কত। রাষ্ট্রপতিকে তো বেতন দেওয়া হয় এবং ভাতা দেওয়া হয়, তো মাসিক বেতন হচ্ছে রাষ্ট্রপতি থাকাকালীন 5 লক্ষ টাকা পার মাস, এবং অবসরকালীন ভাতা হলো রাষ্ট্রপতির 12 লক্ষ টাকা পার বছর। আরো কিছু তথ্য রয়েছে, দেখে নাও। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কবে থেকে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন? 1950 সালের 24 জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি রূপে নিযুক্ত হন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কি রয়েছে, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে বা সংখ্যালঘু রাষ্ট্রপতি কে? তখন হয়ে যাবে ডক্টর জাকির হোসেন। তিনি হলেন ফার্স্ট মুসলিম রাষ্ট্রপতি এবং তার সঙ্গে থার্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তৃতীয় রাষ্ট্রপতি। নেক্সট কি রয়েছে, ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতিকে। কার্যনির্বাহী অর্থাৎ অ্যাক্টিং প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরে তার কাজ কে সামলেছিলেন? প্রথম হয়েছিলেন এই কার্যনির্বাহী রাষ্ট্রপতি ভিভি গিরি। এই সময় তিনি ছিলেন উপরাষ্ট্রপতি এবং তিনি সামলেছিলেন এই পদটি। তাহলে ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি হয়ে যাবে ভিভি গিরি। এই ডক্টর জাকির হোসেনের মৃত্যুর পরে ভিভি গিরি প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন বা কার্যনির্বাহী রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট তথ্য কি রয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। ভিভি গিরি তো উপরাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন প্রথম। এবার সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন? তখন উত্তর হয়ে যাবে জাস্টিস এম হেদায়েতুল্লাহ। নেক্সট কি রয়েছে দেখো, দুই ভিন্ন পদে থাকাকালীন দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব সামলান কে? এম হেদায়েতুল্লাহ দুইবার। একবার হচ্ছে 1969 সালে, যখন তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এবং 1982 সালে আরো একবার, যখন তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। দুবার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছিলেন, দুই ভিন্ন পদে থাকা অবস্থায়। নেক্সট কি রয়েছে, নির্দল প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হন?
সঠিক উত্তর হয়ে যাবে ভিভি গিরি। তিনি নির্দল প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট কি রয়েছে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছিলেন? নীলম সঞ্জীব রেড্ডি। নেক্সট কি রয়েছে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল। নেক্সট কি রয়েছে? ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে? তখন হয়ে যাবেন শ্রী প্রণব মুখার্জি। নেক্সট কি রয়েছে? ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? বর্তমানে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ সবচেয়ে বেশি দিন জুড়ে এই পদে নিযুক্ত ছিলেন। শ্রীমতী দ্রৌপদী মুর্মু বর্তমান রাষ্ট্রপতি এবং তার সাথে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। আর কি রয়েছে দেখো? ভারতীয় উপরাষ্ট্রপতি যারা পরবর্তীতে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। প্রথমে উপরাষ্ট্রপতি ছিলেন, পরে তারা রাষ্ট্রপতিও হয়েছিলেন। কে কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি, যিনি ভারতের আবার দ্বিতীয় রাষ্ট্রপতিও। ডক্টর জাকির হোসেন, প্রথম সংখ্যালঘু উপরাষ্ট্রপতি এবং প্রথম সংখ্যালঘু রাষ্ট্রপতিও বটে। ভিভি গিরি, আর ভেঙ্কটরমন, শঙ্কর দয়াল শর্মা, কে আর নারায়ণন। এই 6 জন উপরাষ্ট্রপতিও হয়েছেন আবার রাষ্ট্রপতিও হয়েছেন। এই নামগুলো তোমরা মনে রাখবে। অ্যাক্টিং প্রেসিডেন্ট রূপে যারা কাজ করেছেন তাদের নাম এখানে মেনশন করা নেই, কিন্তু ইনারা ফুল টাইম উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি দুই পদই নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি সংক্রান্ত সমস্ত তথ্য আমি এখানে আলোচনা করলাম ডিটেলসে, শুধুমাত্র রাষ্ট্রপতির কাজ ছাড়া, কারণ সেই নিয়ে আরো একটি ক্লাস লাগবে আমাদের। পরবর্তীতে সেই ক্লাসগুলো আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেল জাস্ট নিজে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।